অ্যাডভোকেট হুমায়ুনুর, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি, আপনাদের আসলে কেন মনে হচ্ছে যে জামায়াত সংস্কারবাদের ছদ্মবেশে রাজনৈতিক ধূর্ততা দেখিয়েছে? মানে শুরুতে যখন পিআর নিয়ে জামায়াত এই আন্দোলনের রাস্তায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন মানে আপনারাও সেই শুরুর দিকে আপনাদেরও যাওয়ার কথা ছিল, গণমাধ্যমে এরকম এসেছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে মাহফুজ আলমের একটি স্ট্যাটাস, এবং পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনারা জামাতের সঙ্গে ওই যুগপৎ আন্দোলনে যাচ্ছেন না, পিছিয়ে এলেন। আপনাদের কেন মনে হচ্ছে যে এটা রাজনৈতিক ধূর্ততা দেখিয়েছে জামায়াত? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ উপস্থিত সহ আলোচক যারা আছেন সবাইকে, এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। দেখেন, বারবার করে আমাদের সাথে জনমানুষের যে দূরত্ব সৃষ্টি করার যে চেষ্টাটা, সেটার মাধ্যম হিসেবে কেউ এই চেষ্টাটা করেছিল, আমাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছিল যে আমরা জামাতে ইসলামের বি টিম। আমরা যতই শুরু থেকে আমাদের বয়ান বলেন, আমাদের কার্যক্রম বলেন, সবকিছুর মাধ্যমে আমরা এইটা প্রমাণ করতে চেষ্টা করছিলাম যে আমাদের নিজস্ব একটা রাজনীতি আছে। আমরা একটা মধ্যপন্থার রাজনীতি দাঁড় করাতে চেষ্টা করছি। বারবারই আমাদের সব কার্যক্রমকে আসলে কোয়েশ্চেনেবল করার চেষ্টা করা হচ্ছিল একটা নির্দিষ্ট দলের বি টিম হিসেবে আখ্যায়িত করে। whereas আমরা যখন দল হিসেবে ফরমেশন হয়, তখন কিন্তু আমাদের মতবাদের সাথে জামাতের যারা শিবিরের যারা ছিলেন বা শিবির থেকে যারা এসছিলেন আমাদের সাথে জাতীয় নাগরিক কমিটি হিসেবে কাজ করার জন্য, উনারা কিন্তু আমাদের সাথে মতবাদ মিলেনি বলে উনারা আলাদা হয়ে গিয়ে আপ বাংলাদেশ করেছে। তারপরেও কেন জানি আমরা জনমানুষের কাছে যতই আমাদের কথা বলছিলাম, বিশেষ কোনো রাজনৈতিক দল বা কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বারবার করে আমাদেরকে জামাত ইসলামের বি টিম হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করে। দিনের পর দিন আমরা কিন্তু আস্তে আমাদের নিজের যে রাজনীতিটা, নিজস্ব রাজনৈতিক মতবাদ এবং আমাদের যে অবস্থানটা, সেইটা স্পষ্ট করতে হয়তো সক্ষম হতে পারছি। কিছুদিন আগেও যখন জামাত ইসলাম অন্যান্য বিভিন্ন দল, ইসলামী দলগুলো থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দলকে অ্যাপ্রোচ করে একসাথে একটা যুগপৎ আন্দোলন করার জন্য, আমরা কিন্তু সেটাতে যুক্ত হইনি। আপনি জনাব মাহফুজ আলমের কোনো একটা উক্তির কথা উল্লেখ করলেন। আমি দুঃখিত যে আমি আসলে ওটাও আমি ফলো করি নাই, কারণ মাহফুজ আলম ছাত্রদের প্রতিনিধিত্ব করতে গিয়ে উনি উপদেষ্টা হয়েছেন, কিন্তু উনি আসলে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা না। সুতরাং আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটা উনিও, যদি আপনি মনে করেন যে উনার কাছ থেকে আসে, সেটাও একটা ভুল ধারণা। আমাদের সিদ্ধান্তগুলো একান্তই, আমরা দলে জেনারেল মিটিং হয়, আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং হয়, আমরা সারাক্ষণ একজন আরেকজনের সাথে ভেরি কানেক্টেড। আমাদের দলের কোনো সিদ্ধান্ত কখনোই নিজেদের ইন্টারনাল সংখ্যাগরিষ্ঠতা বলেন বা প্রত্যেকের যদি একজন মানুষেরই যদি একটা আলাদা মতবাদ থাকে, সেইটা বিস্তারিত যৌক্তিক আলোচনা সমালোচনা করে সবার মাঝখানে সেই সিদ্ধান্তটা জি, নেওয়া হয়। জি। এখন আমরা আপনার কাছে শুরু আবার থেকে আবার আসবো আমি। আসবো একটু, যদি আপনার এই বক্তব্যের খাতিরে, যে অ্যাডভোকেট আতিকুর রহমান, মানে এনসিপির আপনাদের বিরুদ্ধে এই যে অভিযোগ, এটা আপনারা বলছেন যে এটা বালখিল্যতা, কিন্তু কাগজি ভাই উল্লেখ করছেন এটা খুব সিরিয়াস একটা এলিগেশন, সিরিয়াস বিষয়। আপনারা মানে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন ঐক্যমত্য সংস্কার মানে যে কমিশনের যে প্রক্রিয়া, সেটাকে লাইনচ্যুত করেছেন, সেই অভিযোগ এসেছে পিআরটাকে সামনে নিয়ে এসে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক বৃন্দ এবং যারা আজকের এই শো দেখছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের যারা জুলাই যথেষ্ট দরদ আন্তরিকতা আছে, ওনাদের রাজনৈতিক স্ট্যান্ডে ওনাদেরকে দিন দিন জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। যে সংগঠন নিয়ে মানুষের আবেগ ছিল অনেক বেশি, এখন সেই সংগঠন জনগণের কাছে পাচ্ছে না কেন? জনাব নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন, জামাত অত্যন্ত সুন্দর ভাষায় তার প্রতিবাদটা দিয়েছেন। বালখিল্যতা জামাত বলেছে ওনারা। আমরা আশা করি এনসিপির একটা সফল আন্দোলন করেছেন, মোস্ট ওয়েলকাম। রাজনৈতিক পরিপক্কতা এখনো আসেনি। রাজনীতি চর্চা করতে হয়, অভিজ্ঞতা প্রয়োজন। যখন তখন ফেসবুকে একটা কমেন্টস করে দিলে আপনি দেখবেন যেই নিউজে জনাব নাহিদ ইসলাম সাহেব বক্তব্যটা এসেছে, জনগণ কি মন্তব্য সেখানে করেছে, তার মানে হচ্ছে ওনারা কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো জামাতের বিরুদ্ধে। আমরা দেখলাম পত্রিকাতে এনসিপির সাথে বিএনপির একটা জোট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আজকে এই
নাহিদ ইসলামের এই বক্তব্য এটা দর কষাকষির একটা অংশ, যে জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করালে আসন সংখ্যা বিএনপি থেকে বেশি পাওয়া যাবে। কারণ যে ঐক্যমত্য কমিশনের দল হিসাবে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন জামাত করেছে, লিগালি করেছে, পরামর্শ দিয়ে করেছে, যদি সেই দলের বিরুদ্ধে নাহিদ ইসলাম এই বক্তব্যটি দেন, তার এই বক্তব্য তার সৎ মানসিকতার প্রকাশ ঘটে না। জি, জামাত জুলাই সনদ নিয়ে আমরা মাঠে ছিলাম, আন্দোলন করেছি। আমরা কোন সবারই একটু একটু যুক্তিতে, করে মন্তব্য কোন নেব। যুক্তিতে নাহিদ ইসলাম বলবেন তাকে সেটা প্রমাণ করতে হবে। রাজনীতিতে উনি উপদেষ্টাদের বিরুদ্ধে বলেন, উনি প্রমাণ উনি তো করতে হবে। সবাইকে আমি বলতেছেন। একটু আমরা ব্যারিস্টার মনে করি নাসিরউদ্দিন তার এই আহমেদ অসীম বক্তব্যটা তার কাছে এক যাব। ধরনের দলীয় প্রধান হিসাবে তার জন্য অ্যাডভোকেট এই আতিকুর রহমান, বক্তব্য আপনার হালকা কাছে বক্তব্য আসবো আমি হয়েছে। আবার। আমার একটা বিরতি নেব, বিরতির পরে আসবো আপনাদের সবার কাছে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, একটা মন্তব্য জানতে চাই ছোট করে। উনি বলছিলেন যে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হবার কারণে জামায়াত, একসময় আমরা দেখেছি যে জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলন বা নানান ধরনের প্রোগ্রামে এনসিপি সমর্থন থেকে শুরু করে যে ইস্যুগুলো, সেগুলো এখন আবার উনি বলছেন যে এই কারণে, মানে পিআর প্রচারণা ইচ্ছাকৃতভাবে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যুত করেছে, এরকমটা মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং আমাদের দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পিআর প্রক্রিয়া আপনার ঐকমত্য কমিশনে প্লেস করা, এটা দাবি যে কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু এটা আপনার ঐকমত্য কমিশনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা বা লাইনচ্যুত করা আমি তা মনে করি না। বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের রাজনৈতিক যে কৌশল, এটা কৌশলের একটা অংশ এবং এটা সুকৌশল। এটা দিয়ে বরং আপনার নির্বাচনী মাঠে যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণা নিয়ে এগোনোর কথা ছিল, তারা দেখা গেছে অনেকটা এই পিআরের বিরোধিতার মধ্যেই আপনার ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। পক্ষান্তরে আমি বারবার বলেছি, আমি বিভিন্ন সময় বলেছি, যেমন আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলে জামাত ইসলাম যেটা করেছে পাবলিক রিলেশনসটা করেছে। মূলত জামাত ইসলামও মন থেকে আপনার পিআর পদ্ধতিটা আমার মনে হয় না যে এই মুহূর্তে চান বলে। কারণ জামাত ইসলামও কিন্তু আওয়ামী লীগ ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন বিগত আপনার সে 2024 সালের আগ পর্যন্ত 15 বছর। জামাত কিন্তু রক্ত দিয়ে তাদের নেতা কর্মীদের রক্ষা করতে পারেননি, ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে জামাতের অনেক কেন্দ্রীয় নেতাকে, নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দকে। জামাতের ক্ষত আছে, ঘা আছে, দাগ আছে। জামাত এই কাজটা করবে না যে আপনার পিআর পদ্ধতির কথা বলে ভবিষ্যতে, মানে খুব কাছাকাছি ভবিষ্যৎ না হোক, অন্তত মনে করেন আপনার যেটাকে আমরা বলতে পারি যে একটা ক্লোজ একটা প্রক্সিমিটির কথা যদি ধরে নেই, আগামী 5 বছর, 7 বছর, 10 বছর এর মধ্যে সেই পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য পিআর পদ্ধতি এখনই ইন্ট্রোডিউস করবে। পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, মনে করি, আমি যেটা মনে করি যে বাংলাদেশ, যেমন কাগজি ভাই বলেছেন, পিআর পদ্ধতি আপনার আমাদের দেশের জন্য উপযোগী না। কেন উপযোগী না, এটার জন্য 101,000 উদাহরণ দেওয়া যাবে। পিআর পদ্ধতি ভালো কখন? যখন শক্ত রাজনৈতিক মজবুত ভিত্তি থাকবে। আমরা তো বারংবার হোঁচট খেয়েছি, বিপর্যস্ত হয়েছি, বিপদগ্রস্ত হয়েছি। আমাদের এখানে তো অনেক কিছু রয়ে গেছে, আমি লম্বা আলাপের মধ্যে যাব না। তবে আমি মনে করি যে পিআর পদ্ধতি নিয়ে জামাত ইসলাম যেটা করেছে, সেটা জামাত ইসলামের রাজনৈতিক তাদের একটা সিদ্ধান্ত বা সুকৌশল। সে সব দিক থেকে, সে আপনি আলোচনার টেবিলে বলেন, মাঠের রাজনীতিতে বলেন, উঠোন বৈঠকের কথা বলেন, এটা নিয়ে নির্বাচনের আগে তারা আসলে খুব জনসংযোগ করতে পেরেছে বা করার একটা প্রক্রিয়া শুরু করেছে। জনসংযোগ করেছে, আমি তো বলেছি যে পাবলিক রিলেশনসটা ওনারা অব্যাহত রেখেছেন, আপনাকে অন্যদিকে ব্যতিব্যস্ত এটা কৌশল, তারা এটা করতে, একটা রাজনৈতিক দল তো কৌশল নেবেই। একটা বিরতি নেব, বিরতির পরে এসে আরেকটু বিস্তারিত আলোচনা করব বিষয়গুলোতে। আমরা যে আলোচনায় ছিলাম, অতিথিদের সবাই যুক্ত আছেন আমার সঙ্গে। অ্যাডভোকেট হুমায়ুনুর, বিরতির আগে যেমন অ্যাডভোকেট আতিকুর রহমান বলছিলেন যে আপনারা বিএনপির সঙ্গে জোট বাঁধতে পারেন, কোনো দর কষাকষির জন্য আপনারা এভাবে জামায়াতকে আক্রমণ করছেন। বিএনপির সঙ্গে কি কথা চলছে? দেখেন, ওনাদের সমস্যা হচ্ছে ওনারা নিজেদের কথাই স্টিক থাকতে পারেন না। ওনারা এই 17 তারিখ যখন সনদ স্বাক্ষর হলো তার আগের দিনই ওনারা বলেছেন, আগের দিন পর্যন্ত ওনারা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের একদম স্পষ্ট ল্যাঙ্গুয়েজ যদি না থাকে তাহলে ওনারা এই সনদ স্বাক্ষর করবেন না। পরদিন ঠিকই স্বাক্ষর করলেন, আবার আজকে সেটা বাস্তবায়নের জন্য আবার কর্মসূচি দিয়েছেন, আবার আমাদেরকে বলছেন আমাদের ম্যাচুরিটির অভাব। আপনি বারবার যেই দলটা কথা পরিবর্তন করছে তারা যদি আমাদেরকে বলে আমাদের ম্যাচুরিটির অভাব, আপনি দেখেন আমরা
যখন রাজনৈতিক দলও ছিলাম না তখন থেকে আজ পর্যন্ত আমাদের অবস্থান স্পষ্ট, ক্লিয়ার, এবং আমরা তখন থেকে যা চেয়েছি এখন পর্যন্ত আমাদের অবস্থান কিন্তু স্পষ্ট। আহ, এখানে অসীম ভাই একটা খুব ভালো কথা বলেছেন যে উনারা হয়তো, বিএনপি হয়তো নিজেরাও চায় না যে পিআর হোক। উনারা পাবলিক এঙ্গেজমেন্টের জায়গা থেকে এই পিআর এর দাবিটা তুলেছে এবং উনাদের যেই পাবলিক এঙ্গেজমেন্ট সেই জায়গাটা থেকে উনারা সফল হচ্ছে। আমি নিজেও আরেকটা জায়গায় আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে পিআর পদ্ধতিতে উনাদের যেই দাবি প্লাস উনাদের যে 5 দফা কর্মসূচি এটাকে আমরা সমর্থন করি কিনা। তখনও আমি স্পষ্টভাবে বলেছি যে কোনো রাজনৈতিক দল তার নিজস্ব মতবাদ অনুযায়ী যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি একটা নির্দিষ্ট দাবি আপনার থাকে এবং সেই দাবির এগেইনস্টে আপনার যদি বক্তব্য এরকমই হয় যে আপনি এটার এগেইনস্টে আপনার অবস্থান এমন হবে, মুহূর্তে মুহূর্তে যদি সেটা চেঞ্জ হয় তাহলে সেটা নিয়ে মানুষও কিন্তু, আপনাদের যারা সমর্থন করছে তারাও কিন্তু কনফিউজ হবে এবং আপনাদেরকে, আজকে যেমন নাহিদ ইসলাম যেভাবে বললেন যে তারা সময় ক্ষেপণ করার জন্য এই ধরনের কাজ করেছেন এবং মূল আলোচনা থেকে তাদের কারণে মূল আলোচনা দূরে সরে গিয়েছে এবং জরুরি আলোচনাগুলো শেষ করা সম্ভব হয়নি। এই কথাটা তো উনি সঠিকই বলেছেন। এই যে ওনারা যে উঠান বৈঠক করেছেন, আমরাও তো শুরু থেকে উঠান বৈঠক করছি। আমরা আমাদের যেই সংস্কার প্রস্তাবগুলো, আমাদের যেই চাওয়াগুলো, যেগুলো নিয়ে সবাই একমত হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের কি উপায়, সেইগুলো নিয়ে সহজ ভাষায় উঠান বৈঠক করে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সমস্ত গলিগলিতে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। কিন্তু উনারা শুধু পাবলিক এঙ্গেজমেন্টের জন্য যদি এই ধরনের আলাপ করে মানুষের সময় নষ্ট করে, এবং যেটার কারণে একটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা হচ্ছে, মনে করেন উচ্চকক্ষে পিয়ার চেয়েছিলাম আমরা, উনারা তো প্রথমে নিম্নকক্ষে পিয়ার চান নাই, উনারা হঠাৎ করে এই আলোচনাটা শুরু করে তারপরে উনাদের যে মৌলিক আলোচনাটা এই ঐক্যমত্য কমিশনের, সেখান থেকে দূরে সরে গিয়ে আলোচনা চলা অবস্থায় উনারা বিক্ষোভ কর্মসূচি দিলেন। আরেকটা জায়গায় অসীম ভাই ভালো কথা বলেছেন যে উনাদের এটা জনসংযোগ বেড়েছে। এখন আমাদের বিরুদ্ধে আতিক ভাই যেটা অভিযোগ করলেন যে হয়তো আমাদের বিএনপির সাথে একটা ঐক্য হওয়ার সুযোগ আছে, দেখেন আমরা একটা স্বতন্ত্র রাজনীতি করছি। আমাদেরকে যারা একসাথে নিয়ে রাজনীতি করতে চায় তাদের সাথে আমরা কার সাথে যাব কি যাব না, সেই ক্ষেত্রে আমরা আমাদের সম্মানের জায়গাটা, আমাদের মতবাদের জায়গায় আপনারা কে কতটুকু সম্মান দেখাবেন সেইটাও অনেকটা ডিপেন্ড করে। আমরা কিন্তু নিজেদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমার সহকর্মী পেছন থেকে বলছেন যে আপনি বিশেষ করে মানে অসীম ভাইয়ের সব কথায় আপনি সায় দিচ্ছেন, মানে জোর তো এখনই হয়ে গেছে। ওই লাইনটাই আমি আসছি। দেখেন, যা আপনি যদি ঠিক কথা বলেন আপনার কথা আমি সমর্থন করব, কিন্তু আপনি ভুল করলে সেই জায়গাটা কিন্তু আপনি ভুল, সেই জায়গায় আমি অবশ্যই বলবো। গতকাল জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব উনি সকালবেলা বলেছেন এনসিপি স্বাক্ষর না করলে কিছু এসে যায় না, নির্বাচন হবে। আমরা তো একবারও বলি নাই যে আমরা নির্বাচন চাই না। উনি আলাদা করে এই কথাটা বলার তো কোনো প্রয়োজন ছিল না। উনি এটা বলেছেন ওনার টার্গেট হচ্ছে নির্বাচন, ঘুরে ফিরে সব কথা নির্বাচন বলবে। আচ্ছা, তারপর উনি বললেন কি যে এই যে আমরা সবাই দেখেছি যে জুলাই আহত কারা, জুলাই শহীদের পরিবার কারা, আমরা প্রত্যেকটা পরিবারের সাথে ইন্ডিভিজুয়ালি আমরা প্রতিনিয়ত তাদের সাথে দেখা করি, কথা বলি, তাদের সাথে আমরা সম্পৃক্ত। অথচ এই আন্দোলনের যারা ফ্রন্টলাইনার, যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদেরকে উনি চিনেন না এবং উনি বলেছেন এরা নাকি আওয়ামী লীগের দোষর। না, কিন্তু ওটার উনি ব্যাখ্যা দিয়েছেন, ওটার উনি ব্যাখ্যা দিয়েছেন। আজকে উনি ওটা নিয়ে কথা বলেছেন সংবাদ সম্মেলনে। উনি বলেছেন যে এটা প্রসঙ্গটা ওইটা ছিল না। আমরা তো না দেখেন গতকালকে সালাউদ্দিন সাহেব ওইটা বলেন নাই। গতকালকে উনি যেটা বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয় সেদিন যে জুলাই যোদ্ধাদের দোষর বলে বলা, মানে উনি ওইটাও বলেন, ওটাতে আমি ছিলাম তো। ওখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ফ্যাসিস্টরা কিন্তু এখনো সমাজে বিদ্যমান, তারা ফাঁক ফোকর খুঁজছে। যদি কোনো এইরকম ফাঁক ফোকর দিয়ে ঢুকে পড়ে, মানে জুলাই যোদ্ধার নাম দিয়ে যদি ঢুকে পড়ে, হ্যাঁ সেটাই বলেছেন। এটা মিসলিড হয়েছে আর কি, এটা মিসকোড করা হয়েছে। না, মিসকোড হয়নি, ওটা আসছে ঠিকই, পত্রিকাতেও আসছে, ওইভাবেই আসছে। হ্যাঁ, কিন্তু তাদের হয়তো এখানে পারসেপশনে একটা কোনো। আচ্ছা, আসবো আপনার কাছে হুমায়রা নূর। তবে উনি যেটা বলেছেন সেই বক্তব্য তো স্পষ্ট যে এই আন্দোলন করেছে এখানে ফ্যাসিস্টের দোষরা আছে। আচ্ছা, আজকে উনি ক্লিয়ার করেছেন, কিন্তু কালকে
আপনারা যেটা বলতে চাচ্ছেন যে আমরা বিএনপির সাথে আমাদের আতাত আছে কিনা, দেখেন আমাদের যদি না আতাত মনে বলি হয় যে কেউ আতাত শব্দটা একটু নেগেটিভ। ঠিক আছে, আমরা ওনাদের সাথে জোট করছি কিনা এই ধরনেরই তো প্রশ্ন, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা আমাদের যে বিশ্বাস, আমাদের যে মতবাদ, সেই জায়গাটা থেকে যদি আমরা মনে করি যে কেউ ভুল করছে, তাকে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আপনার কাছে অবস্থান একটা নিব। প্রশ্ন, হুমায়রা, হুমায়রা, জি প্লিজ, জি আমি বলি, বাংলাদেশের রাজনীতিতে জোট ভোট আসলেই কিন্তু একটা জোটের আলোচনা সবসময় হয়, কারা কোন জোটে গেলে সুবিধা পাবে, এটা সবসময় আছে। তো এই জোট করার ক্ষেত্রে এটা তো নেগেটিভলি কেউ দেখে না, আপনারা কি নেগেটিভলি দেখছেন নাকি? না, এখন পর্যন্ত আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারিনি যে রাজনীতিটা যদি নির্বাচনের রাজনীতি করতে হয় এবং সেই রাজনীতিতে আমরা কাদের সাথে জোটে যাব, সেই সিদ্ধান্ত আমরা এখনো উপনীত হতে পারিনি। আমরা এই পর্যন্ত আমাদের আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে জায়গাটা, সেই জায়গাটা তো সবাই যেখানে নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা করে শুরু থেকে সারা বাংলাদেশের সব জায়গায় পদ পদবি ডিস্ট্রিবিউশনের জায়গা দখল করার জায়গায় যে এই রাজনীতিটা করেছে, সেই রাজনীতিটা আমরা করি নাই এই কারণে যে আমরা ওই ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক চিন্তাটা করতে পারি নাই, বা হয়তো অনেক বেশি দেরি করে ফেলছি। কিন্তু আমাদের তো আসলে মূল লক্ষ্যটা হচ্ছে এই জুলাই আহত এবং শহীদদের বিচার নিশ্চিত করা বা রাষ্ট্র সংস্কার করা, এবং দিন শেষে বাংলাদেশটাকে নতুন ভাবে গড়ে তোলা। এবং এই দাবিগুলোর জায়গায় আমরা এত বেশি স্ট্রংলি ফোকাস করছি, হয়তো আমরা জোটের আলোচনাটায় হয়তো পিছিয়ে আছি। আবার একটু শুনবো আপনাকে, অ্যাডভোকেট আতিকুর রহমান। মানে আপনারা কথা বদলেছেন বারবার, আগের দিন বলেছেন সই করবেন না, পরের দিন সই করেছেন, এবং নানান অনেকগুলো উদাহরণ হুমায়ুন দিয়েছেন, অথচ আপনারা দোষ দিচ্ছেন অন্যদের, আপনারাই বদলাচ্ছেন কথা বারবার। আমি যে কথা শুরুতে বলেছিলাম, আপনিও বলেছেন যে হুমায়রা আফা এবং আমাদের বিএনপির অসীম ভাইয়ের সাথে মিলে গেছে, ওনারা যেটা আন্ডারস্ট্যান্ডিং করেছেন, মানে সব কথা সাপোর্টে আসছে। দ্বিতীয় বলেছেন, না উনি কিন্তু আবার এটার ব্যাখ্যা দিয়েছেন যে বিষয়গুলি পরে দিয়েছেন, পরে ওনাদের সঙ্গে মিলছে সেগুলি আমি বলছি জামাত ইসলামী তার অবস্থান কখনো পরিবর্তন করেনি। শুনেন, এনসিপি চেয়েছিল জামাতকে সাথে, বাংলাদেশের সব আন্দোলন সংগ্রামে সবাই জামাতের উপর দায় স্থাপনের চেষ্টা করে। এনসিপি ট্রাই করছে যাতে জামাত সেখানে না যায়। এনসিপি কি অর্জন করছে সেখানে? বাম দল যাদের কোনো লোক নাই, তারা স্বাক্ষর করে নাই ৭১ ইস্যুতে। আর এনসিপি যদি এনসিপি যৌক্তিক অবস্থানে থাকে, সেখানে কোনো দল তারা সাথে পেল না কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাত এখনো বলেছে যে আমরা ৮৪টি বিষয়ে একমত হয়েছে, ঐক্যমত কমিশনের একটা সফল সমাপ্তি আমরা চেয়েছি, সেই সমাপ্তির অংশ হিসাবে আমরা এটাকে স্বাক্ষর করে একটা পার্ট আমরা ক্লোজ করেছি। সেকেন্ড হচ্ছে আমরা এখন জুলাই সনদ চাচ্ছি, মানে গণভোট হোক এবং একটা অধ্যাদেশ হোক, সাংবিধানিক আদেশ হোক। জামাত আছে কর্মসূচি কেন ঘোষণা করেছে? আমি বলি, দেখুন, ঐক্যমত কমিশনের শুরু থেকে যতগুলো বিষয় ঐক্যমত ছিল, জামাত এবং এনসিপি সব জায়গাতে একমত ছিল। শুধু ফেয়ারের ক্ষেত্রে আপার হাউসে এনসিপি একমত, জামাত ফেয়ারটাকে তারা দুই কক্ষে সেখানে চেয়েছে। শুরু থেকে ম্যাক্সিমাম বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপি। তখন অনেক সমালোচনা করেছে এনসিপির, মানে আমাদের লিডাররা বিএনপির। হঠাৎ করে এসে এখন যে জামাত তাদের সহযোদ্ধা, এনসিপি রাষ্ট্র সংস্কারের সকল যেখানে দিকের সাথে জামাত একমত হয়েছে, লাস্টে এসে বললেন জামাত অসহযোগিতা করেছে। প্রিয়া নিয়ে কদিন আলোচনা হয়েছে, মানে এটা কি যে এতদিন একসঙ্গে থাকলো, এখন বিরোধিতা করছে, এজন্য কি একটু খারাপ লাগছে নাকি? না, খারাপ না। শোনেন, এখন আমাদের যিনি বলেছেন, এখন হিসাব নিকাশ আসছে না, এনসিপি পার্লামেন্টে যাবেন, কোথায় গেলে ভালো হবেন। ওনাদের দলের 3টা ভাগ, কেউ হলো বিএনপির পক্ষে, কেউ জামাতের পক্ষে, কেউ। মানে আপনাদের সঙ্গে কি কথাবার্তা এগিয়েছিল? মানে আপনাদের সঙ্গে জোটের কথাবার্তা? না, সেটা বলছি না আমরা। বুঝছে, ওনাদের যে অবস্থানটা এনসিপি বদলিয়েছে। এনসিপির সাথে আমাদের সকল বিষয়ে আমরা একমত ছিলাম, রাষ্ট্র সংস্কারের বিষয়ে, এবং বেশিরভাগ জায়গাতে হলো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন যেখানে আমরা ছিলাম সহায়ক শক্তি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে, এখন আমরা হয়ে গেলাম বিরোধীকারী। এই যে তার অবস্থানটা পরিবর্তন, আমি মনে করি আমরা কি কখনো, মানে আমার একটু প্রশ্ন ছিল রাজনৈতিক স্বার্থে এবং আগামী নির্বাচনে এনসিপি যদি পার্লামেন্টে যেতে না পারে, এনসিপির রাজনীতিটা অনেকটা হলো, মানে আমি কি বলবো, সেখানে
ওই জায়গায় তারা এখন চ্যালেঞ্জে পড়ে গেছে। তার কি করবে আসলে? এই জন্য অবস্থান ঠিক করতে না পেরে হ্যাঁ? কখনো কিসে উপদেষ্টাদের পড়ে গেছে? বিরুদ্ধে চ্যালেঞ্জে বলে, পড়ে গেছে। কখনো বিএনপি বলে, কখনো জামাতের বিরুদ্ধে বলে। আসলে এনসিপি তার পলিটিক্যাল স্ট্যান্ডটাকে ঠিক করতে হবে। আরেকটা হচ্ছে না, ওনারা আমি একটু আরেকটা বলি, ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীমের কাছে যাব। এনসিপি নিজেকে জুলাইয়ের একক কেন মনে করেন ওনারা? জুলাই জামাতের কন্ট্রিবিউশন না ইয়ে না, এটা তো কোথায় পরিষ্কার। বলেছে এই কথাটা? এই কথাটা কি কোথায় ধরনের বলেছে চ্যালেঞ্জে যে পড়ে জুলাইতে গেছে আমরা NCP? এককভাবে আমরা একটু জানি। করেছি বা আমরা চ্যালেঞ্জে পড়েছি? এটা আশ্চর্য। আমি অসীম ভাই, আপনার কাছে একটু পরে আসি। প্রশ্ন যেহেতু দুজনেরই প্রশ্ন, যে কি চ্যালেঞ্জে পড়েছে এনসিপি যে তাদের এখন কথা বদলাতে হচ্ছে বা তাদের অবস্থান বদল হচ্ছে বলে মনে করছেন আপনি? আতিকুর রহমান, জি এনসিপি কি চ্যালেঞ্জে পড়েছে? না, এনসিপি চ্যালেঞ্জে পড়ছে, ইলেকশন সামনে আসছে, এখন ভোটের রাজনীতি। এনসিপি এককভাবে তারা কথা ভালো করতে পারবে না, কারণ জনগণ ইতিমধ্যে এনসিপি আগ্রহটা হারিয়ে ফেলেছে। এখন কোন জোটে গেলে, কার সাথে গেলে ওনারা পার্লামেন্টে আসন পাবেন, অন্তত জুলাইটাকে তারা ধারণ করতে পারবেন, এই তাদের এখন সবচেয়ে বড় চিন্তা। আসলে কোথায় গেলে লাভ লস হবে। না, কিন্তু হুমায়ুন কখনো তো মনে বলছেন করেন যে BNP, ওনারা মানে এই মানে ক্ষমতার ব্যাপারটা হচ্ছে রাজনীতির জন্য ওনারা আমাদের, জি জি, এটার সাথে আমি আরেকটা কথা বলছি, হয়তো এরকম হতে পারে যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোতে আমাদের প্রস্তাবের সাথে জামাত ইসলাম মানে কোন জায়গায় সায় দিয়েছিলেন, কারণ ওনাদের নিজস্ব আলাদা প্রস্তাবনা ছিল না, এবং ওনারা সেই জায়গায় হয়তো ভেবেছেন যে আমরা ওনাদের সাথে সবকিছুতে হ্যাঁ হ্যাঁ করবো না, হয়তো হ্যাঁ হ্যাঁ করি নাই বলে এখন ওনারা জামাতের আমাদেরকে। বয়স 80 বছর। জামাত না না না, 80 বছর আপনার আমাদের বয়স রাজনীতির বয়স। শুনলে লাভ নাই। আমরা এভাবে মূল্যায়ন করতে আপনি পারেন না মিথ্যা আপনি। অভিযোগ No। করেছেন যে আমরা আপনি এক অন্যদেরকে বছর হয়ে ক্রেডিট দেই জামাতের নাই। আন্ডারএস্টিমেট আমি কেন করবেন আপনি? আপনি কেন আমাদেরকে 80 আন্ডারএস্টিমেট করছেন? 80 আপনাকে এই বছরের অদ্ভুত জামাত দেখানোর কিছু বোঝে না। দেখানোর সুযোগ না, কে আপনি দিল? কেন আপনার আপনি নেতারাও কেন তো এইভাবে বলছেন কথা জামাত বলেন, জানে আপনি না? যেভাবে কথা বলেন, আপনি যেভাবে বলছেন আচ্ছা, যে আমরা একটু মানে আমি ব্যক্তিগত আপনি যেভাবে আক্রমণের দিকে বলছেন, চলে আপনি না যাই, অযৌক্তিক কথা আমরা এটা বলছেন। একটু থামাই। আপনার সমর্থন, ঠিক আছে, আপনার আপনি কাছে আমাদের আসবো। সমর্থন পাচ্ছেন না বলে এখন আমাদেরকে ছোট করার চেষ্টা করছেন। অ্যাডভোকেট আমাদের হুমায়ুন নূর এবং প্রয়োজন নাই আতিকুর তো রহমান, সমর্থনের। অ্যাডভোকেট হুমায়ুন নূর, অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাদের কাছে আসবো। কথা বলার সুযোগ আছে, আমার অনেক সময় আছে আজকে। ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, দুজনের কথাই শুনছিলেন। কাগজি ভাই যদি কোনো প্রশ্ন অ্যাড করতে চান অ্যাড করে দিতে পারেন, না হলে ওনাকে আমি ফ্লোরটা দিতে চাই। না কথা শুনিয়ে জি, একটু ব্যারিস্টার অসীম। বিষয়টা হচ্ছে, প্রথম কথাটা বলি আমি একটু। আমার কলিগ আমি দেখলাম দুজনেই অ্যাডভোকেট হুমায়রা নূর এবং অ্যাডভোকেট আতিক ভাই, ওনারা আপনার দুজনেই বলেছেন বক্তব্যের মধ্যে। আমি ওই যে কাগজি ভাই যেটা বলেছেন অলরেডি, সালাউদ্দিন ভাই বলেছিলেন যে জুলাই যোদ্ধা নামে যে সংগঠন, তাদের যে দাবি দেওয়াটা ছিল সেটা তো মেনে নেওয়া হয়েছে। এখন যারা এসছেন তাদের মধ্যে মানে আপনার এই যে সুবিধাবাদী বা ফেসিস্টের সঙ্গে যুক্ত বা সম্পৃক্ত, এটা কিন্তু কয়েকটা ভিডিওতে কিন্তু আমি নিজেও দেখেছি। এবং উনি ওই দিনই কিন্তু আপনার যখন এনসিপির পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, সেটা ঠিক আছে, যৌক্তিক বা অযৌক্তিক সেটা ভিন্ন জিনিস, বা ভুল বোঝাবুঝি হতে পারে। জনাব সালাউদ্দিন সাহেব তিনি সেটা আবার ক্ল্যারিফাই করেছেন যে কোন প্রসঙ্গে তিনি সেটা বলেছেন। যাই হোক, এ ধরনের বিষয়গুলো তো অনেক সময় দেখা গেছে টুইস্ট হওয়ার ব্যাপার থাকে বা বিভিন্ন ধরনের বিষয় থাকে। মূল কথাটা ছিল যেটা, যে জুলাই স্পিরিট এবং মনে করেন আপনার সনদ স্বাক্ষর করা বিষয়গুলো, এগুলো আমরা জানতাম, জনগণ জানতো, মানে বড় এক্সপেকটেশন, গ্রেট এক্সপেকটেশনের মতো একটা বিষয় ছিল। তখন যখন হঠাৎ করে এই বিষয়টা না হয়, তখন মানুষের মধ্যে একটা প্রশ্নের উদ্রেক হয়। সবারই তো দাবি দাওয়া থাকে, যেমন আজকে দেখেছি আপনার বামপন্থী সংগঠনের কারা যেন নাগরিক কোন একটা রাজনৈতিক দল আজকে স্বাক্ষর করেছে, সেদিন কিন্তু স্বাক্ষর করেনি। এবং এনসিপিও বলেছে গণফোরাম আজকে যদি স্বাক্ষর দাবি করেছে। দাওয়া মেনে নেওয়া হয় তাহলে তারাও স্বাক্ষর করবে। এনসিপি বলেনি যে তারা স্বাক্ষর করবেই না। আবার জামায়াত ইসলামের পক্ষ থেকেও দাবি দেওয়া আছে। এখন আতিক সাহেব যেটা বললেন যে আমার এবং অ্যাডভোকেট হুমায়রা নূরের কথার মধ্যে মিল আছে বা এই হয়, আমি সত্যি করে অর্থে বলি, আমি ফুল টাইম প্র্যাকটিশনার এবং সন্ধ্যার পর থেকে আমি আমার যে এলাকায় রাজনীতি করি সেখানকার মানুষজনের সঙ্গে, আমার এলাকার লোকজনের সঙ্গে, বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে কথা বলি। আমি বিএনপির অফিসেও যাই না, বা কি কথা হয় কার সঙ্গে নীতি নির্ধারণী পর্যায়েরও কোনো মানুষ না। সো কাকতালীয় ভাবে হয়তোবা আমার কোনো কথার সঙ্গে অ্যাডভোকেট হুমায়রা নূর তিনি মনে করেন যে সায় দিয়েছেন বা একমত প্রকাশ করেছেন। এটার মানে এই না যে বিএনপি এবং আপনার এনসিপি তলে তলে বলে কথা বলছেন বা এই জাতীয় কিছু বলছেন কি বলছেন না সেটা জানারও অবস্থানে আমি নেই। এটা হচ্ছে যে বাস্তব কথাটা। এখন কথাটা হচ্ছে আমরা কেন এই যে কথাগুলো বলি রাজনৈতিক ভাবে, এই একটা আন্দাজ করে
কোনো কথা বলে ফেলাটা, এটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে থাকা উচিত না। আমরা এখন যে আলাপ আলোচনা করছি, এখানে দেখা গেল যে একজন আরেকজনকে আক্রমণ করছি। আমাদের তো আক্রমণের বিষয়বস্তু কারা ছিল? কারণ আমরা সবাই আক্রমণের শিকার ছিলাম। কাদের দ্বারা? ফেসিস্টদের দ্বারা। এখন আমরা নিজেরা নিজেদের মধ্যে অনেকটা কেমন যেন কি ভাগ বাটোয়ারার মতো বোধহয়। রাজনীতিতে দাবি দেওয়া সবার থাকে, কিন্তু একটা জায়গায় সবাইকে একমত হওয়া উচিত যে এই রাষ্ট্রটা বিনির্মাণের জন্য, নতুন করে তৈরি করার জন্য যে স্পিরিট নিয়ে আন্দোলন হয়েছিল, 15-16 বছর বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছেন। 18 সালে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল। 24 সালে এই কোটার বিরুদ্ধে আন্দোলন একটা পর্যায়ে এসে এক দফার দাবিতে পরিণত হয়েছিল এবং সফল একটা পরিসমাপ্তি হয়েছিল। কিন্তু আমরা যে জিনিসটা মনে করেন যে 14 মাস না যেতেই আমরা যে অবস্থার মধ্যে যাচ্ছি, তাতে আমার মনে হয় যে আমরা বোধহয় আবার স্বৈরাচারকে ফেরত আনার চেষ্টা করছি, বা জনগণের মাঝে একটা বিতৃষ্ণা না এসে যায়, তখন তারা না আবার জি। তুলনা করার চেষ্টা করে, জি যেটাতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আমরা সবাই যারা আন্দোলনে ছিলাম তারা ক্ষতিগ্রস্ত হবে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আমরা চাই একটা উত্তরণ। আমি মনে করি যে যেমন আমার খুব বড় একটা পজিশন না, কিংবা আমাদের অ্যাডভোকেট আতিকুর ভাই যে উনি, তারপরে আপনার হুমায়রা নূর, কাগজি ভাই, আমাদের হয়তো বা এই সমাজে খুব বেশি প্রভাব ফেলার মতো অবস্থা আমাদের নেই, কিন্তু আমাদের একটা আবেদন থাকতে পারে, কমন অ্যাপিল থাকতে পারে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে, যে আপনারাই এই সমস্যাটার সমাধানটা খুঁজে বের করেন, আমরা যেন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যেতে পারি। জি আর আরেকটা এটা- জিনিস আমি একটু বলে নেই, বিএনপি হিপোক্রেসিতে বিশ্বাস করে না। আপনারা দুজনেই বলেছেন, জামায়াত ইসলামের প্রতিনিধি এবং এনসিপির প্রতিনিধি, সম্মানের সঙ্গে ওনাদেরকে আমি বলি, ওনারা দুজনেই বলেছেন যে বিএনপি বেশিরভাগ ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি প্রতারণা করেনি। বিএনপি যেটাকে এই মুহূর্তে লজিক্যাল মনে করেছে, বিএনপি সে জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। জনগণ যদি একসেপ্ট করে, আগামীতে যদি জনগণ বিএনপিকে সুযোগ দেয়, বিএনপি সেটা ভেবে দেখবে। নোট অফ ডিসেন্ট মানে আমি একেবারে পরিত্যাগ করে দিলাম, আমি মনে করি না সেটা। সময়ের সঙ্গে সঙ্গে যে যুগোপযোগী একটা অবস্থার পরিবর্তন হয় সবার, বিএনপি জি। যে করবে না এমনও কিন্তু কথা নেই, বা গ্যারান্টি দিয়ে বলা যাবে তার না। মানে এগুলো তবে হতে একটা পারে, মানে কথা বলি, নোট অফ ডিসেন্ট যে খুব ভালো। পরিষ্কার কথা সেটা বলেছে, এখানে কোনো কিছু যে আপনার কোনো গোপন সময়টা রাখা revive হয়নি। করা বিএনপির যায়। কাছে এটা জনগণের কাছে ওপেন সিক্রেট করে দিয়েছে যে আমরা এই ক্ষেত্রে একমত না, বা এই ব্যাপারে আমাদের আপত্তি আছে। তা আমি এখানে দোষের কোনো কিছু দেখি না। Exactly. সব যদি আমিনুল ইসলাম মানতেই কাজী, হয়, কোনো প্রশ্ন তাহলে যদি তো আর থাকে? সেটা আপনার ঐকমত্য কমিশন মধ্যে যাওয়ার বিষয় আসে না। জি একটা আপনার একটু মন্তব্য আশা করছি। ফোন আমি এসেছে যদি একটু